লাইটটা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে বলবা। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা গত ক্লাসে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট শুরু করেছিলাম, তাই না? গত ক্লাসে শুরু করেছিলাম হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, কি আমরা শুরু করেছিলাম নাকি আরো পিছনে না ছিলাম? স্যার, শুরু হবে স্যার। এইটা তো পার করেছি না? হ্যাঁ জি স্যার, এটা হয়েছে। আচ্ছা, তো আমরা আজকে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বা পলিমারের যে ইন্ডাস্ট্রি, বিশেষত সিনথেটিক পলিমার ইন্ডাস্ট্রি বর্তমানে যে অবস্থায় আছে তার পিছনের কি আছে, অর্থাৎ ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা আলোচনা করব। তো আমরা তো আগের স্লাইডে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আমাদের মানব জীবনের জন্য যে মূল উপাদান প্রোটিন, সেইটা একটা পলিমার এবং এটা মনোমার হলো অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে পলিমারটা তৈরি হয় এবং সর্বপ্রথম পলিমার হয়তো এটাই প্রোটিন জাতীয় পলিমারই ছিল। ওই প্রোটিন, ডিএনএ এবং অন্যান্য বায়োপলিমার এগুলো নিয়েই আসলে আমাদের মানুষ এবং প্রাণীর যে দেহ বা আহ, আহ, অন্যান্য যে মানে দেহের সাথে সম্পৃক্ত অন্যান্য যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো এই সমস্ত পলিমার নিয়ে গঠিত। এছাড়া দুইটা খুব গুরুত্বপূর্ণ পলিমার যেটা মানুষ প্রথম থেকেই ব্যবহার করে আসছে আর কি, সেই দুইটা পলিমার হলো স্টার্চ এবং সেলুলোজ। স্টার্চ হলো পলিমার, এমন একটা পলিমার যেটা আমাদের মানুষের জন্য খুবই জরুরি এবং আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টার্চ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এবং আমাদের শরীরে গিয়ে ডাইজেশন সিস্টেমের মাধ্যমে এটা গ্লুকোজে রূপান্তরিত হয়, অর্থাৎ মনোমারে রূপান্তরিত হয়, তারপর আমাদের পুষ্টি সাধনের কাজে লাগে, আমাদেরকে শক্তি প্রদান করে। আর আমরা আরেকটা পলিমার পৃথিবীতে প্রচুর পরিমাণে বহুল পরিমাণে পাওয়া যায় বা প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেটা হলো সেলুলোজ। ইনফ্যাক্ট পৃথিবীতে সবচেয়ে যে বেশি পরিমাণে যে পলিমারটা পাওয়া যায় প্রাকৃতিক পলিমার, সেটা হলো সেলুলোজ। সেলুলোজ পলিমার আমাদের মানব দেহে বা আমরা এটা খাদ্য হিসেবে গ্রহণ করে এটাকে ডাইজেশন করতে পারি না আসলে, কিন্তু বিভিন্ন প্রাণী আছে, যেমন গরু আছে, মহিষ, ভেড়া, ছাগল, হ্যাঁ, এই সমস্ত প্রাণী তারা কিন্তু এই সেলুলোজকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা এটাকে ডিকম্পোজ করতে পারে এবং তাদের শক্তি যোগায়। কিন্তু আমাদের জন্য হয়তো এটা খাদ্য নয়, তবে আমরা সেলুলোজের ব্যবহার করি, যেমন কাঠ, তারপরে আমরা তো ফাইবার তৈরিতে ব্যবহার করি, কাগজ তৈরিতে ব্যবহার করি, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ পলিমার। তো মানুষ, এখানে দু একটা আদি পলিমারের ছবি আমি তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমার কার্সারটার দিকে একটু খেয়াল করো যে স্যার এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে না? জি স্যার। একটু প্রথমেই বলবা, কারণ তাহলে আমরা সময় তো অনেক চলে যায়। এটা এটা হয়েছে। জি স্যার হইছে। জি স্যার, এটা হয়েছে। এটা স্যার এটা হয়নি। আচ্ছা, তো স্যার এটাও হয়েছে। স্যার এটা হয়েছে। এটার পর আরো দুটো স্লাইড আছে। স্যার এটাও হয়েছে। স্যার এটাও হয়েছে। এটা আমরা আলোচনা করেছি। স্যার জি স্যার। জি স্যার। এটা না স্যার। না স্যার। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা 1907 সালে ঘটে, যখন বেলজিয়ামের বিজ্ঞানী লিও বাকেল্যান্ড আবিষ্কার করেন সর্বপ্রথম সিনথেটিক পলিমার বাকেলাইট। এবং এই পলিমার এতই গুরুত্বপূর্ণ যে 1907 সালে আবিষ্কৃত হলেও বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এখনো কোথাও কোথাও এই পলিমারের ব্যবহার দেখতে পাওয়া যায়। তারপরে 1922 সালে সর্বপ্রথম জার্মান বিজ্ঞানী হারম্যান স্টডিঙ্গার, উনি পলিমারের কেমিক্যাল ব্যাখ্যা প্রদান করেন, অর্থাৎ পলিমার কি ধরনের কম্পাউন্ড এবং পলিমার কি কি মলিকুল দ্বারা গঠিত হয়, কিভাবে পলিমার তৈরি হয়,
এবং পলিমারের অণুর ভিতরে যে বিভিন্ন উপাদানগুলো থাকে বা পরমাণুগুলো থাকে, বা এই অণুপরমাণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ কিভাবে থাকে, একটা অণুর সাথে আরেকটা অণুর কি সম্পর্ক, এগুলো উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন। এবং উনি বলেন যে তখনকার সময় বিজ্ঞানীদের যে ধারণা ছিল যে পলিমার একটা রহস্যময় কিছু, আসলে এটা রহস্যময় কোনো কিছুই না। এটা কেমিস্ট্রির অন্যান্য যে ব্রাঞ্চ আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, সেই ধরনের নীতিতেই এটা গঠিত হয়। তো উনি যখন ওনার থিওরি প্রকাশ করেন 1922 সালে, তখন কিন্তু কেউ এটাকে গ্রহণ করে নাই, এবং ওনাকে অনেকেই মানে হাস্যরসের পাত্র হিসেবে মনে করতেন আর কি, যে এই সমস্ত অলীক কল্পনা ছাড়া আর কিছুই না। এবং এই কথাগুলো কিন্তু বলেছেন কে, যে অলীক কল্পনা যে কথাটা বললাম বাংলায়, এই কথাটা বলেছেন রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট। তোমরা হয়তো বা রয়্যাল সোসাইটি সম্পর্কে জানো যে তখনকার পৃথিবীর মধ্যে বিজ্ঞানীদের সর্বোচ্চ সংস্থা ছিল রয়্যাল সোসাইটি। তো পরবর্তীতে আরো 6-7 বছর বা 8-10 বছর পরে আস্তে আস্তে যখন অনেক নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কৃত হয়, আরো পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি, বিশেষ করে অ্যানালাইটিক্যাল টুল, তখন আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে স্টডিঙ্গার যে থিওরি প্রকাশ করেছিলেন 1922 সালে, এবং উনি কিন্তু সর্বপ্রথম ব্যবহার করেন ম্যাক্রোমলিকুল শব্দটা, সেটাই আসলে সঠিক ছিল। পরবর্তীতে স্টডিঙ্গারের যে সমস্ত পাবলিকেশন ছিল সেগুলো বিবেচনায় নিয়ে 1953 সালে এই সর্বপ্রথম এই পলিমার সায়েন্টিস্টকে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তার আগে কোনো পলিমার সায়েন্টিস্ট নোবেল পুরস্কার পান নাই। তো 1953 সাল থেকে পলিমার সায়েন্টিস্টদের নোবেল পুরস্কার পাওয়া শুরু হয়। স্যার এখানে 1922 এডি দ্বারা কি বোঝানো হয়েছে? এডি দ্বারা বোঝানো হয়েছে অ্যানো ডমিনি, অর্থাৎ খ্রিস্টের জন্মের কত বৎসর পরে। তোমরা জানো যে এই যে 2020 সাল আমরা আছি, এটা এডি, মানে যীশু খ্রিস্টের জন্মের কত বৎসর পরে, এটা এইভাবে ক্যালকুলেশন করা হয়। আচ্ছা, তো এরপরে 1926 সালের ঘটনা হলো যে একটা খুব গুরুত্বপূর্ণ পলিমারের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। পলিমারটার নাম হলো পিভিসি, এবং আমাদের সবারই খুব পরিচিত পলিমার। তোমাদের হাতের আশেপাশে যদি মাউস থেকে থাকে, তাহলে মাউস থেকে দেখবে একটা তারের মতো চলে গেছে, এটা হাত দিয়ে দেখো নরম নরম লাগে একটু, তাই না? এটা হলো অর্থাৎ অর্থাৎ ফ্লেক্সিবল যে তারগুলো আমরা ব্যবহার করি, সেই তারের উপরে যে নরম প্লাস্টিক দেখা যায়, ওটা হলো পিভিসি। তারপর আবার এই আমাদের বাসায় যে ইলেকট্রিক্যালের কানেকশনের জন্য যে পাইপ ব্যবহার করা হয়, সেটাও পিভিসি। তারপরে পানির যে পাইপ, হ্যাঁ, প্লাস্টিকের পাইপ এখন আমরা ব্যবহার করি, তাই না, অত্যন্ত মজবুত, সেটাও কিন্তু পিভিসির তৈরি। তারপরে পিভিসির তৈরি অনেক ফ্লোর আছে, ফ্লোরের মধ্যে ব্যবহার করা হয়, পার্টিশনের মধ্যে ব্যবহার করা হয়। তারপর অনেক সময় আর্টিফিশিয়াল লেদার হিসেবে পিভিসি ব্যবহার করা হয়। তোমরা যদি দেখো একটু কম দামের দেখতে চামড়ার মতো, ওটা আসলে কিন্তু চামড়া না, ওটা হলো পিভিসি। 1930-31 সালে আবিষ্কৃত হয় এবং উৎপাদন শুরু হয় আরো গুরুত্বপূর্ণ কয়েকটা পলিমারের। তার মধ্যে পলিস্টাইরিন, নিউপ্রিন এবং এলিফ্যাটিক পলিয়েস্টার উল্লেখযোগ্য। নিউপ্রিন এক ধরনের রাবার। তোমরা বাম দিকে যে দুইটা ছবি দেখতে পাচ্ছ, এগুলো হলো নিউপ্রিন রাবারের তৈরি গামবুট এবং হ্যান্ড গ্লাভস। নিউপ্রিন সিনথেটিক রাবার এবং এলিফ্যাটিক পলিয়েস্টার আবিষ্কার করেন ডব্লিউ.এইচ ক্যারোথাস 1931 সালে। আর ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, আমরা খুবই ফাস্ট ফুডের দোকানে গেলে এই ধরনের প্যাকেজিং আমাদের সবারই খুব পরিচিত, তাই না? তো এই প্যাকেজ, অর্থাৎ তোমরা যদি বার্গার খেতে চাও অথবা কোনো চিকেন ফ্রাইয়ের অর্ডার দাও, তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা এই ধরনের একটা প্যাকিং এর মধ্যে করে, বা বার্গারকে এরকম একটা প্যাকিং এর মধ্যে করে তোমাদের দেওয়া হয়, তাই না? তো এই এই যে যে প্যাকিংটা, এটা কিসের তৈরি? এটা আসলে পলিস্টাইরিন নামক একটা পলিমার থেকে তৈরি, খুব হালকা কিন্তু মোটামুটি মজবুত। তারপর 1933 থেকে 35 সালের মধ্যে আবিষ্কৃত হয় পলিইথিলিন এবং পলিঅ্যামাইড। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ পলিমার, এবং তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ
সরি, বাম দিক, একেবারে বাম দিকের ছবিতে দেখতে পাচ্ছ যে পলিইথিলিনের শপিং ব্যাগ, আর একদম ডান দিকে যে কতগুলা কন্টেইনার দেখতে পাচ্ছ ওটাও পলিইথিলিন, তবে ওইটা হলো এইচডিপি হাই ডেনসিটি পলিইথিলিন, আর শপিং ব্যাগটা হলো এলডিপি লো ডেনসিটি পলিইথিলিন। মাঝখানে দেখতে পাচ্ছ পলিঅ্যামাইড বা নাইলন থেকে তৈরি একটা জ্যাকেট। তো এই সমস্ত পলিমার আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, এবং পলিঅ্যামাইড টেক্সটাইল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইবার। পলিয়েস্টার এবং সিনথেটিক রাবার আবিষ্কৃত হয় 1941-42 সালের দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একটা নয় একাধিক সিনথেটিক রাবার আবিষ্কৃত হয়, কারণ তখন রাবারের যে সাপ্লাই সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আমেরিকানরা কিন্তু কোনো রাবার পেত না, কারণ সেই রাবার উৎপাদনকারী দেশগুলো ছিল জাপানের দখলে। তো তখন আমেরিকার বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করেন, আর পলিয়েস্টার আবিষ্কৃত হয় ইংল্যান্ডে 1941 সালে। তো যুদ্ধের সময় পরিস্থিতি প্রতিকূল থাকায় পলিয়েস্টার উৎপাদন অনেক পরে শুরু হয়, সেটা 1952-53 সালের দিকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। তোমরা এখানে মাঝখানে ছবি দেখতে পাচ্ছ, এটা টি শার্ট, এটা পলিয়েস্টার থেকে তৈরি। বাম দিকে ছবি দেখতে পাচ্ছ সিনথেটিক রাবারের তৈরি গাড়ির টায়ার, এবং ডান দিকে ছবি দেখতে পাচ্ছ পলিয়েস্টার পলিমার থেকে তৈরি বোতল, সফট ড্রিঙ্কস এর বোতল অথবা মিনারেল ওয়াটারের বোতল তৈরিতে এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমরা বলি পিইটি বোতল। পিইটি মানে হলো পলিইথিলিন টেরেথালেট, এক ধরনের পলিয়েস্টার। 2000 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কন্ডাক্টিভ পলিমার আবিষ্কৃত হয়। যতগুলো সিনথেটিক পলিমার আছে সবই কিন্তু নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। এবং তোমরা জানো যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি জন্য এটা খুবই প্রয়োজন যে নিয়ন্ত্রিত মাত্রা ইলেকট্রনের প্রবাহ। এবং আমাদের হাতে যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন কিন্তু এখন এই অধিকাংশ মোবাইল ফোনে, আমি বলতে পারি অধিকাংশ কি, আমি এই কথাও বলতে পারি প্রায় সব মোবাইল ফোনে কিন্তু কন্ডাক্টিভ পলিমার ব্যবহার করা হয়। অর্থাৎ প্লাস্টিকের ভিতর দিয়ে বিদ্যুৎ যেতে পারে, এবং এই প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের মোবাইল ফোন অনেক হালকা হয়েছে, অনেক ছোট হয়েছে, এবং একসাথে অনেকগুলো কাজ আমাদের ফাংশন করতে পারে। এটা যে পলিমারটা আবিষ্কৃত হয় 2000 সালে, পলিমারের নাম হলো এসিটাইলিন গ্যাস থেকে তৈরি। এবং এই তিনজন বিজ্ঞানী মিলে এটা আবিষ্কার করেন। তার মধ্যে একজন হলো জাপানিজ সায়েন্টিস্ট প্রফেসর হিদেকি শিরাকাওয়া। 2002 সালে আমার সৌভাগ্য হয়েছিল ওনার লেকচার শোনার, ওসাকা শহরে আর কি। তো উনি অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী, এবং এই এরিয়াতে এই যে অনেকদিন যাবত কাজ করেছেন যে কন্ডাক্টিভ পলিমার তৈরি করার জন্য। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, এই হলো খুব সংক্ষেপে আমি বললাম আর কি, যে পলিমারের যে ইতিহাস, আমাদের বর্তমান যুগকে বলা হয় এইজ অফ সিনথেটিক পলিমার। এক সময় ছিল, আমরা ইতিহাসে পড়েছি যে প্রস্তর যুগ ছিল, ব্রোঞ্জ যুগ ছিল, তারপরে আয়রন বা লোহার যুগ ছিল। হ্যাঁ, এগুলো এই সমস্ত যুগ আমরা পার করে আসছি, তাই না? এই কিছুদিন কয়েক দশক আগেও আমরা বলতাম যে এটা স্টিলের যুগ, স্টিল এজ। কিন্তু বর্তমানের যুগটাকে বলা হয় পলিমারের যুগ। এবং সারা পৃথিবীতে যত মেটালের উৎপাদন, তার চেয়ে অনেক বেশি পরিমাণ উৎপন্ন হয় পলিমার। পলিমার আমাদের জীবন যাপনের জন্য, জীবন যাপনের সামগ্রী এবং আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে একটা অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে। এই হলো খুবই সংক্ষেপে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট। এবং আজকে আমি আমাদের লেকচার শেষ করব যে টপিকটা দিয়ে, সেটা হলো বেসিক টার্মিনোলজি অফ পলিমার, অর্থাৎ পলিমার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলোর অর্থ আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। প্রথমে আমি চলে আসছি মনোমার কাকে বলে। আমরা কিন্তু শুরুতে আলোচনা আমরা ডেফিনেশন দিয়েছি, বা তোমাদেরকে আমি অনেক রকমের উদাহরণ বা হয়তো আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি পলিমার কাকে বলে। মনোমার নিয়ে কিন্তু আমি খুব একটা কথা বলতে চাই নাই, তারপরেও হয়তো দু একটা কথা বলে থাকতে পারি। মূলত মনোমার গুলো হলো লো মলিকুলার ওয়েট কম্পাউন্ড, যে ছোট ছোট অণু যেগুলো মিলে
পলিমারটা তৈরি হয়। কারণ পলিমার একটা অনেক বড় অণু, এই বড় অণু তৈরি করার জন্য আমার অনেকগুলো ছোট ছোট অণুর প্রয়োজন, সেগুলোই হলো মনোমার। এখন মনোমারের সংজ্ঞা আইইউপ্যাক কি বলছে সেটা, আইইউপ্যাকের সংজ্ঞা অনুসারে মনোমার কি সেটা আমরা এখন জানবো। তো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ আইইউপ্যাকের সংজ্ঞা। মনোমার ইজ এ মলিকুল হুইচ ক্যান আন্ডারগো পলিমারাইজেশন। মনোমার হলো এমন একটা অণু যেটা পলিমারাইজেশনে অংশগ্রহণ করে। পলিমারাইজেশন তো একটা বিক্রিয়ার নাম, এই বিক্রিয়াতে সে অংশগ্রহণ করে, দেয়ারবাই কন্ট্রিবিউটিং কনস্টিটিউশনাল ইউনিটস। এবং এই বিক্রিয়ার মাধ্যমে, পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে সে কি প্রদান করে, কন্ট্রিবিউট মানে প্রদান করে কনস্টিটিউশনাল ইউনিট। ওই যে আমরা পলিমারের সংজ্ঞার মধ্যে পড়েছি অনেকগুলো এককের সমন্বয়ে গঠিত হলো আমাদের পলিমার, তাহলে ওই এককগুলো আসে কোত্থেকে? সেই এককগুলো আসে মনোমার থেকে। তাহলে thereby contributing constitutional units to the essential structure of a macromolecule। অর্থাৎ ম্যাক্রোমলিকুল বা পলিমার মলিকুলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভিতরে যে বিভিন্ন কনস্টিটিউশনাল ইউনিট থাকে, সেই কনস্টিটিউশনাল ইউনিট গুলো আসে হলো মনোমার থেকে। তাহলে আমাদের মনোমারটা হলো আমাদের স্টার্টিং মেটেরিয়াল। মনোমার যদি আমার কাছে না থাকে আমি পলিমার তৈরি করতে আসলে পারবো না, কারণ এটা দিয়েই আমাদের পলিমারের যাত্রা শুরু। এখন এখানে আরো একটা, হ্যাঁ বলো। ম্যাক্রোমলিকিউল এবং মনোমারের মধ্যে পার্থক্য কোথায়? ম্যাক্রোমলিকুল হলো অনেক বড় একটা অণু, অনেক বড় একটা অণু, যে অণুর ভিতরে অনেকগুলো ইউনিট আছে। আর মনোমার হলো ছোট অণু, যেটা থেকে আসলে ওই ইউনিট গুলো তৈরি হয়। ওই যে ইউনিট গুলোর কথা বুঝতে পারছো তো? ইউনিট মানে কি? অনেকগুলো ইউনিট মিলে তো পলিমারটা তৈরি। তাহলে এক একটা ইউনিট থেকে আসে? ইউনিট গুলো আসে হলো মনোমার থেকে। এখন আরো একটা প্রশ্ন, তুমি কি বুঝতে পেরেছো? স্যার, তার মানে মনোমার থেকে ম্যাক্রোমলিকুল থেকে পলিমার নাকি? ম্যাক্রোমলিকুল তো হলো অণুর নাম, আর এই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ম্যাক্রোমলিকুল মিলেই পলিমার একটা বস্তু, সেই বস্তুটা তৈরি করবে। যেমন আমাদের ফাইবার একটা বস্তু, তাই না? এই বস্তুর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি কি আছে? ম্যাক্রোমলিকুল আছে। সেই ম্যাক্রোমলিকুলের নাম হলো সেলুলোজ। এখন যদি প্রশ্ন করো স্যার এই ম্যাক্রোমলিকুল কোত্থেকে আসলো, এই ম্যাক্রোমলিকুল তৈরি হয়েছে গ্লুকোজ থেকে। তুমি যদি প্রশ্ন করো স্যার এই গ্লুকোজটা কোত্থেকে আসলো, এই গ্লুকোজটা তৈরি হয়েছে ওই যে মনে আছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ বিক্রিয়া হয় পাতার মধ্যে, সেই বিক্রিয়া থেকে। তোমাদের কাছে কি পরিষ্কার? মনোমার স্যার, এখানে তাহলে মনোমার কোনটা স্যার? গ্লুকোজটা কি মনোমার? গ্লুকোজটা মনোমার, বিটা গ্লুকোজটা হলো মনোমার। আচ্ছা, তাহলে মনোমারের ধারণাটা কি পরিষ্কার কিনা আমাকে বলো, তাহলে আমি এই স্লাইডের আলোচনা শুরু করব। জি স্যার। তারপর আরেকটা শব্দের কথা তোমরা পলিমার পড়তে গেলে, মনোমার কোনটা স্যার, ম্যাক্রোমলিকিউল কোনটা? আবার একটু জোরে আবার বলো। পলিথিনের ক্ষেত্রে মনোমার কোনটা, ম্যাক্রোমলিকিউল কোনটা? পলিথিন একটা শপিং ব্যাগ যদি তোমার সামনে আমি হাজির করি, তাহলে এটা হলো পলিমার। এবং এই পলিমারটা লক্ষ লক্ষ কোটি কোটি ম্যাক্রোমলিকুলের সমন্বয়ে গঠিত। তাহলে ম্যাক্রোমলিকুলের নাম কি? ম্যাক্রোমলিকুলের নাম হলো পলিইথিলিন। তুমি যদি প্রশ্ন করো যে স্যার এই ম্যাক্রোমলিকুলের মনোমার কোনটা, এই ম্যাক্রোমলিকুলের মনোমার হলো ইথিলিন, একটা গ্যাস। সেই গ্যাস থেকে এটা তৈরি করা হয়, তাহলে ইথিলিনটা হলো মনোমার। জি স্যার, বুঝতে পারছি। এখন আরো একটা কথা তোমরা শুনতে পারবা, সেটা হলো অলিগোমার মলিকুল। আমরা পলিমার মলিকুল শুনলাম, আমরা মনোমার মলিকুলও জানলাম, এবার অলিগোমার মলিকুল আবার কোনটা? সত্যি বলতে কি বিজ্ঞানীদের অনেক কষ্ট হয়েছে এই সংজ্ঞাটা তৈরি করার জন্য। সংজ্ঞাটা আমাদের সামনে উপস্থাপন করতে অনেক সময় লেগেছে, কারণ বিজ্ঞানীদের মধ্যে অনেক মত পার্থক্য আছে অলিগোমার কাকে বলে। সেই জন্যই আমি সংক্ষেপে বলছি যে অলিগোমার একটা একটু হয়তো বা বুঝতে তোমাদের একটু কষ্ট হইতে পারে, তারপর একটু মানে কি বলবো অ্যাটেনশন দিয়ে শুনতে হবে। তুমি সহজ কথায় যদি আমি বলতে যাই যে পলিমার এবং মনোমারের মাঝখানে হলো অলিগোমার, যেটা কিনা পলিমারও না কিন্তু মনোমারও না, সেটাই হলো অলিগোমার। এই দুইটার মাঝখানে। এই কথাটা হলো কি সহজভাবে বললাম, আইইউপ্যাকের ভাষায় না, আমার ভাষায় আমি বললাম আর কি।
তাহলে এখন একটু জানার চেষ্টা করি আমরা অলিগোমার স্যার একবার মলিকুল, একটু রিপিট করবেন, শুনে নেই আর কি নেট প্রবলেমের জন্য। মানে মনোমার আর পলিমারের মাঝামাঝি হলো অলিগোমার, যেটা কিনা পলিমারও না কিন্তু মনোমারও না, মনোমারও বলতে পারছি না আমি, পলিমারও বলতে পারছি না, তাহলে সেটাই হলো অলিগোমার। অর্থাৎ মনোমারের চেয়ে বড় কিন্তু পলিমারের তুলনায় আবার ছোট, এইরকম মলিকুলকে আমি বলবো অলিগোমার। তো ঠিক আছে, আমরা এবার একটু তাকাই আইউপ্যাক আমাদেরকে কিভাবে এটা সংজ্ঞায়িত করেছে। আইউপ্যাকের ভাষায় অলিগোমার is a molecule of intermediate relative molecular mass. ইন্টারমিডিয়েট তো তোমরা বুঝতে পেরেছো না, মধ্যবর্তী বা অন্তর্বর্তী, মাঝখানে আর কি। ইন্টারমিডিয়েট, ফাইনালটাও না স্টার্টিং ম্যাটেরিয়ালও না, মাঝামাঝি একটা ম্যাটেরিয়াল। আ মলিকুল অফ ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস। তাহলে এই যে মলিকুলার মাস, যেটা আমরা যদি সহজ ভাষায় বলি মলিকুলার ওয়েট, পলিমারের মতো এত বেশিও না আবার মনোমারের মতো এত কমও না, তাহলে এই দুইটার মাঝামাঝি হলো অলিগোমার। তাহলে এবার বলছে দ্য স্ট্রাকচার অফ হুইচ, ওটার স্ট্রাকচারটা কেমন হবে, দ্য স্ট্রাকচার অফ হুইচ এসেনশিয়ালি কম্প্রাইজেস আ স্মল প্লুরালিটি অফ ইউনিটস। পলিমারে ছিল কিন্তু কি মেনি, আর এখানে হইলো স্মল প্লুরালিটি অফ ইউনিটস। তাহলে ইউনিটগুলি থাকবে কি স্মল, অল্প সংখ্যক থাকবে, একটা তো না, একটা থাকলে তো হলো মনোমারিত হবে তাই না, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 15টা, 25টা, এটা কিন্তু আসলে কোনো সংখ্যা উল্লেখ করা হয় নাই। হ্যাঁ, এরকম স্মল প্লুরালিটি অফ ইউনিটস, কিছু সংখ্যক থাকবে। ডেরাইভড, এই ইউনিটগুলো আসবে কোত্থেকে, অ্যাকচুয়ালি অর কনসেপচুয়ালি, ওই যে পলিমারের ক্ষেত্রে বলেছিল তাই না, ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি, ফ্রম মলিকুলস অফ এ লোয়ার রিলেটিভ মলিকুলার মাস। পলিমারও কিন্তু এটা ছিল তাই না, মলিকুলস অফ লোয়ার রিলেটিভ মলিকুলার মাস, তার মানে মনোমার থেকে আসবে, মনোমার থেকে আসবে কিন্তু পলিমার না, এরকম মলিকুল হলো অলিগোমার। তার মানে দুইটা মনোমার মিলে যদি তৈরি হয় তাহলে এটা একটা অলিগোমার, তিনটা মনোমার মিলে যদি একটা ইউনিট, তিনটা ইউনিট মিলে যদি একটা অণু তৈরি হয় সেই অণুটা হলো অলিগোমার, চারটা ইউনিট মিলে যদি একটা অণু তৈরি হয় সেই অণুটা হলো অলিগোমার, তাই না। আমরা বলতে পারি ডাইমার, ট্রাইমার, টেট্রামার, প্যান্টামার, হেক্সামার, এরকম আমরা বলতে পারি অল্প সংখ্যক আর কি। হ্যাঁ, কিন্তু পলিমারের মতো এত বেশি না, সেটাই হলো অলিগোমার। স্যার এর ধারণাটা কি কোনো রেঞ্জ আছে যে এর মধ্যে সীমাবদ্ধ এই থাকবে? রেঞ্জটা বলাটা একটু কঠিন আর কি, এই জন্য আমি বলতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, এটা বিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য আছে, যে জন্য আমি বললাম যে মনোমার একটা না, হয়তো দুইটা মনোমার নিই, তিনটা মনোমার নিই, চারটা নিয়ে, 5টা, 10টা, 15টা, 20টা, হইতে পারে 30টা, 35টা, এরকম আর কি। হ্যাঁ, মোটামুটি আমি তোমাকে কিন্তু ধারণা দিচ্ছি, কিন্তু আমি রেঞ্জটা বলতে পারি না, কারণ আইউপ্যাক কোনো রেঞ্জের কথা বলে নাই, যেটা আইউপ্যাক বলে নাই আমি সেখানে আসলে বলতে চাচ্ছিলাম না আর কি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস কি, আমরা পড়েছিলাম হাই রিলেটিভ মলিকুলার মাস পলিমারের সময় না। আইউপ্যাক তো একটা কথা বলছে ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস, আইউপ্যাক নিজেই কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে আসলে এটা কি। আইউপ্যাক বলছে ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস কি, আসলে এই সংজ্ঞার মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে। এ মলিকুল ইজ রিগার্ডেড এজ হ্যাভিং এন ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস। একটা অণুর ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস থাকবে if it is, যদি, if it has properties which do vary significantly with the removal of one or a few of the units. তার মানে ইউনিট গুলো কম থাকবে, যদি আমি একটা বা দুইটা বা তিনটা ইউনিট সরায় ফেলি তাহলে তার ধর্মটা পরিবর্তিত হয়ে যাবে। এই ধরনের অণুকে আমরা বলবো তাদের ওই অণুটার ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস আছে। কথাটা কি পরিষ্কার? মানে অলিগোমারের মধ্যে তো ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস থাকবে। তো ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস আসলে কি? আসলে হইল একটা অণুকে আমরা বলতে পারি যে এই অণুটার ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস আছে। কখন? যখন ওইখান থেকে একটা, দুইটা বা তিনটা ইউনিট সরায় নিলে তার ধর্মটা পরিবর্তিত হয়ে যায়।
সিগনিফিকেন্টলি, আমরা বুঝতে পারবো তার ধর্ম চেঞ্জ হয়ে গেছে। তাহলে সেই অণুটাকে, সেই অণুর রিলেটিভ মলিকুলার মাসটাই হলো ইন্টারমিডিয়েট রিলেটিভ মলিকুলার মাস। মানে সংজ্ঞার ভাষাটা একটু হয়তো ডিফিকাল্ট, কিন্তু আমরা তো ব্যাখ্যা করে বুঝে নিতে পারি যে পলিমার হতে পারে নাই, কিন্তু মনোমারও না। মনোমার তো হলো একটা, এখানে 2টা বা 3টা বা 4টা বা 5টা 10টা 15টা 20টা মনোমার নিয়ে, মনোমার থেকে আসা ইউনিটগুলো নিয়ে এই মলিকুলটা তৈরি হয়েছে। এইরকম মলিকুল হলো স্যার এটা তো ম্যাক্রোমলিকুলের চেয়েও ছোট না? অবশ্যই ম্যাক্রোমলিকুল তো হলো পলিমারের মলিকুল, এটা তো পলিমার হতে পারে নাই, এত বড় না, ছোট। কিন্তু মনোমারও না, মনোমারের চেয়ে বড়। আমার কথা কি পরিষ্কার? মনোমারের চেয়ে বড়, কিন্তু পলিমারের তুলনায় আবার অনেক ছোট। তাহলে সেটা হলো অলিগোমার। তোমরা কি পরিষ্কার হয়েছে কি? না হলে বলো। স্যার আরেকবার একটু বললে ভালো হতো স্যার। মনোমারের চেয়ে বড়, কিন্তু পলিমারের তুলনায় ছোট। পলিমারের তুলনায় বেশ ছোট, কিন্তু মনোমারের চেয়ে বড়। এইরকম অণুকে আমরা বলবো অলিগোমার। স্পষ্ট হয়েছে? মনোমারের চেয়ে বড়, কিন্তু তার মানে কি একটা মনোমার না, মানে 2টা মনোমার 3টা মনোমার মিলে অলিগোমার হবে, 4টা মনোমার মিলে অলিগোমার হবে। তাহলে মনোমারের চেয়ে বড়। কিন্তু পলিমার হইতে হইলে তো লাগবে, মনে করো হয়তো 500 600 1000 ইউনিট একসাথে। সেই 400 500 600 বা 1000 2000 ইউনিট একসাথে না, মাত্র 4টা 5টা 6টা 8টা 10টা। তাহলে এইটাই হলো অলিগোমার। পরিষ্কার? জি স্যার, স্যার বুঝতে পারছি। এবার আমরা আসি কেমিক্যাল রিঅ্যাকশন। পলিমার তৈরি করতে হলে একটা কেমিক্যাল রিঅ্যাকশন লাগবে, সেই কেমিক্যাল রিঅ্যাকশন নাম হলো পলিমারাইজেশন। The process of converting a monomer or a mixture of monomers into a polymer is called polymerization. অর্থাৎ পলিমার তৈরি করার প্রক্রিয়া, মনোমার থেকে পলিমার তৈরি করার প্রক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়ার নাম হলো পলিমারাইজেশন। যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা মনোমার থেকে পলিমার তৈরি করব, সেই রাসায়নিক বিক্রিয়ার নাম হলো পলিমারাইজেশন। ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার একটু বললে ভালো হতো। যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা মনোমার থেকে পলিমার তৈরি করব, সেই রাসায়নিক বিক্রিয়াটার নামই হলো পলিমারাইজেশন। ক্লিয়ার? ওকে স্যার। এখন আসি আমরা ডিগ্রি অফ পলিমারাইজেশন। তোমাদের 1-2 জন বন্ধু কিন্তু আমাকে অনেক আগেই বলেছিল, স্যার ডিগ্রি অফ পলিমারাইজেশন বা ডিপি কাকে বলে? স্যার ক্লাসের শুরুতে আজ করছিল। তো আমি তখন উত্তর দেই নাই কেন, যে মনে করো এটার একটা সিকোয়েন্স আছে, আমি এখন বলবো ডিগ্রি অফ পলিমারাইজেশন কাকে বলে। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আইইউপ্যাকের সংজ্ঞাগুলো কেন বলছি জানো? যে এটা হলো সবচেয়ে আধুনিক সংজ্ঞা। এখন আমরা যদি এটা না জানি, অ্যাটলিস্ট একবার হলেও যদি না ভালো মতো পড়ি, আমরা তো একটু অজ্ঞ থেকে যাব। এই জন্য আমি এটা আলোচনা করছি, যদিও বোঝাটা একটু কষ্টসাধ্য হতে পারে, তবুও আমরা জেনে নেব যে আধুনিক সংজ্ঞাটা আসলে কি। ডিগ্রি অফ পলিমারাইজেশন হলো, তোমাদেরকে যখন আমি কটন ফাইবার পড়াই, সেলুলোজের একটা অণু এঁকে দিয়ে মানে স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম, তারপর একটা থার্ড ব্র্যাকেট দেওয়া ছিল, ডান দিকে নিচে ছোট করে একটা লেখা ছিল এন। তোমাদেরকে বলেছিলাম যে দেখো এন এর মান 4000 5000 6000 8000 এরকম হতে পারে, তাই না? মনে আছে কি তোমাদের? জি স্যার। জি স্যার। মনে আছে কিনা দেখো। অর্থাৎ এই ইউনিটটা কয়বার আসছে, আমি তো বোর্ডের মধ্যে বা খাতার মধ্যে এটা দেখাতে পারবো না যে 4000 বার 3000 বার যুক্ত হয়ে অণুটা তৈরি করেছে। কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি এই পলিমারের রাসায়নিক সংকেত লিখেন, তাহলে যদি একটা মনোমার থেকে আসা একটা একক বা ইউনিট যদি মনে করো 400 বার যুক্ত হয়ে পলিমারটা তৈরি করে, তাহলে কি আমি আমার বোর্ডের মধ্যে বা কাগজের মধ্যে দেখাতে পারবো 400 বার? আমার তো অনেক কষ্ট, মানে এটা ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট দেখানো। তো আমি একটা ইউনিটকে দেখাবো, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দিব, ডান দিকে নিচে লিখে দিব 400। তার মানে এই ইউনিটটা 400 বার আছে, 400 বার যুক্ত হয়ে
পলিমারটা তৈরি করেছে, পলিমারের চেইন তৈরি করেছে। আমরা দেখলাম যে ম্যাক্রোমলিকুল বা পলিমারের যে অণুগুলা অনেক লম্বা। তো সেই লম্বা অণুর মধ্যে একক থাকবে না, যেমন তোমাদের যে গলার যে চেইন বা বলেছি শিকল, প্রত্যেকটার দেখো একটা একক আছে না, ভালো মতো লক্ষ্য করো। তোমার গলার চেইনেই হোক আর শিকলের মধ্যেই হোক, একক আছে না, এককগুলো পারস্পরিক যুক্ত হয়েই তো লম্বা চেইনটা তৈরি করেছে। তাহলে আমি যদি একটা কথায় বলে দিই যে এই এককটা আছে 400 বার, তাহলেই আমি সংকেতটা সহজে লিখতে পারবো। তাহলে কতবার এই পলিমারের মধ্যে এককটা আছে সেই সংখ্যাটাই হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন। যদি 400 বার থাকে তাহলে 400টাই হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন, সংক্ষেপে বলা হয় ডিপি। আইউপ্যাকের পরিভাষায় হলো এক্স, বা কোনো কোনো জায়গায় লেখা হয় ডিপি, ছোট হাতের একটা এন থাকে, বা আইউপ্যাকের পরিভাষা ব্যবহার করলে এক্স, নিচে ছোট হাতের একটা এন। যদি 400 হয় তাহলে আমি লিখবো, এখানে যে দেখানো আছে দেখো, ডিপি ছোট হাতের 400 লিখে দিব, বা আইউপ্যাকের ভাষা যদি ব্যবহার করি এক্স, নিচে ছোট হাতে লিখে দিব 400। অর্থাৎ 400 বার যুক্ত হয়ে এই এককটা পলিমার মলিকুল বা ম্যাক্রোমলিকুল তৈরি করেছে। ইন্টারেস্টিংলি আমরা যদি অলিগোমার মলিকুলের দিকে তাকাই তাহলেও আমি এই এককটা পাবো। আবারও বলছি, অলিগোমারের মধ্যেও কিন্তু এই এককটা থাকবে, তবে অল্প সংখ্যক থাকবে, হয়তো 4, 4, 5, 6, 7, 8 বার যুক্ত হয়ে অলিগোমার অণুটা তৈরি করবে। আর যদি 800 বার যুক্ত হয়ে তৈরি করে তাহলে সেটা পলিমার হয়ে যাবে। আর যদি 8 বার যুক্ত হয়ে, ওই এককটা যদি 8 বার যুক্ত হয়ে তৈরি করে অণুটা, তাহলে সেই অণুটা হবে কি? অলিগোমার। আর কারোর সাথে যুক্ত হইল না, সে একটা ইউনিটই আছে, আলাদাভাবে আছে, তাহলে এটা হইলো মনোমার। এখন বলো, ডিগ্রি অফ পলিমারাইজেশনের ধারণাটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? স্যার তার মানে ওই এন সংখ্যাটাই হচ্ছে স্যার এই যে এই চেইনটা একটু আরেকবার বলুন ডিগ্রি অফ স্যার। পলিমারাইজেশন। তোমাদের প্রশ্ন দুইটা একসাথে হয়েছে তো আমি বুঝতে পারি নাই ভালো মতো, আবার একটু বলো। স্যার মানে এন যে সংখ্যাটা নিচে, স্যার মানে যে আরেকবার একটু সংখ্যাটা, বুঝাই দেন। এটাই কি আপনার যে ডিগ্রি অফ পলিমারাইজেশন? এন যে সংখ্যাটা আমি কেমিক্যাল ফর্মুলার মধ্যে দেখাচ্ছিলাম বা দেখাই, সেটাই হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন। এখানে আইউপ্যাক অবশ্য বলছে কি যে আপনি এন যে লিখবেন সেটা এইভাবে লিখবেন। কিভাবে লিখবেন? আপনি লিখবেন ডিপি, নিচে ছোট হাতের একটা এন লিখবেন, অথবা বড় হাতের এক্স দিয়ে ছোট হাতের একটা এন লিখবেন, তারপরে সমান সমান দিয়ে আপনি বলবেন 400। আইপ্যাক বলছে এইভাবে লিখবেন। এখন যেইভাবেই আমি লিখি ওই সংখ্যাটাই হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন। সাধারণত এন দিয়ে প্রকাশ করা হয়। আমরা যখন সংকেত, কোনো পলিমারের সংকেত লিখি, পরে তোমরা দেখতে পারবা বা বই পড়লেও দেখতে পারবা, ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। অনেক সময় ডিপি দিয়ে প্রকাশ করা হয়, ডি বড় হাতের ডি বড় হাতের পি। অনেক সময় আইউপ্যাকের ভাষা ব্যবহার করা হয়, যে নিচে যেভাবে লেখা আছে এইভাবে লেখা হয়। তাহলে ডিগ্রি অফ পলিমারাইজেশন হইলো কয়টা অণু থেকে কয়টা একক মিলে একটা পলিমার তৈরি করলো, কয়টা একক মিলে, সেটাই হলো ডিগ্রি অফ পলিমারাইজেশন। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা। স্যার সময় শেষ। তাহলে আমরা মনে হয় আমাদের সময় শেষ। আমরা নেক্সট ক্লাসে, এখানে মনে হয় সামান্য কিছু আর 2টা স্লাইড আছে, এই 2টা স্লাইড আমি আর আলোচনা করার সুযোগ পেলাম না। তোমাদেরকে আমি বলবো যে ব্লেন্ডেড লার্নিং সেন্টার থেকে দেখবা কনস্টিটিউশনাল রিপিট ইউনিট কাকে বলে। তো এটা বাড়ির কাজ হিসেবে থাকলো, রিপিট ইউনিট বা কনস্টিটিউশনাল রিপিট ইউনিট কাকে বলে। নেক্সট ক্লাসে আমি এটা রিভিউ করে নতুন মডিউল শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকে তাহলে এই পর্যন্তই। খোদা হাফেজ। তোমাদের কোনো প্রশ্ন আছে ইনস্ট্যান্ট? আসসালামু আলাইকুম স্যার। ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন থাকলে বলো 1-2 মিনিটের মধ্যে। আর যদি না থাকে তাহলে বাড়ির কাজ তোমাদের দিয়ে দিলাম, আমি নেক্সট ক্লাসে এটার উত্তর দিয়ে আমরা শুরু করব। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। রাকিব একটু থাকতো। হুম হুম হুম।
সালমান বল। স্যার চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আচ্ছা, ওই যে স্যার যে ওয়েবারের বিষয়টা বললো, মানে ওটা কোন বিষয় বললো স্যার? যে রাসেল, এই যে রেজা স্যার, ওনার স্যারের সাথে কথা বলতে। যারা ফর্ম পূরণ করতে পারতেছেন না তারা হচ্ছে সজীব স্যারের সাথে, রেজা স্যারের সাথে, হেড স্যারের সাথে যোগাযোগ করবেন। ও, আর যারা ভুল করছে আচ্ছা শোন, ফর্ম যারা ভুল করছে তারাও সবাই যোগাযোগ করবে সমাধান পাওয়ার জন্য। সবার কেমনে যোগাযোগ করবো? কোন নাম্বার দে, স্যারের নাম্বার দে, আমার নাম্বার পাঠাই দিল। রাকিব লাইভ হচ্ছে 11:30। হ্যাঁ রাকিব ভাই, আমাদের তো মনে করছে দুইটা ওয়েবার পাই আমরা, মানে পার্মানেন্টের জন্য একটা আর ইসের জন্য একটা। মানে ওইটা আমাদের তো একটা দিচ্ছে, আমরা পার্মানেন্ট দিচ্ছি, ওইটাই তো হবে। সেই যে আমাদের স্যার বললো সময় একে। হ্যাঁ একটাই হবে। আচ্ছা, না মানে ওইটা আবার পরে সমস্যা না হয় এই জন্য। রাকিব রাকিব সালমান, হ্যাঁ বল। সালমান, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে কি তোর ওই তোর ওই যে আমাদের যে দুইটা ওইবার কি পাবো না নাকি একটা? দুটাই পাবো। আমাদের রেজাল্ট যদি ওই যে রেজাল্টের কথা ছাড়া বলে দিচ্ছে ওইটা থাকলে আমরা দুইটাই পাবো। যদি ওইটা না থাকে তাহলে তো পাবো না। আর এই সেমিস্টার নাকি কোনো ওভার কাটবে না, বুঝেছিস? তো যদি রেজাল্ট থাকে তো ওইটা তো আছে, হ্যাঁ, তাহলে ওইটা তো তুই আছে, দুইটা তাহলে ওভারই পাবো, পাবি। ওইটা তো আছে। সালমান, হ্যাঁ বন্ধু, আচ্ছা এইবার দেখা যাচ্ছে যে তোর কত? 3.25। হ্যাঁ 3.25 না? ফর্ম ফিল আপ করতে যাদের যে সমস্যা হচ্ছে ওটা কি কোনো সলিউশন আসছে? কি 3.25 ফর্ম ফিল আপ করতে গিয়ে তাহলে তো তোরটাও আছে। নেপই তোর কথাটা বুঝছি না, আবার বল। তোর হচ্ছে আর ফর্ম ফিল আপ করতে গিয়া তোর যে ইভিনিং এর প্রবলেমটা হয়েছিল, ডেট অফ বার্থের প্রবলেম হয়েছিল, আর বাবার হচ্ছে অকুপেশনের প্রবলেম হয়েছিল। এই তিনটা প্রবলেম সলভ করতে পারো? আচ্ছা শোন, ওই যে ইভিনিং এর যে প্রবলেমটা ওটা ম্যাক্সিমাম সবারই হয়েছে, বুঝছিস? ওইটা তোর ওইটা স্যারে বলছে যদি ম্যাক্সিমাম সবার হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি দু একজনের হতো তাহলে স্যারে ওটা অন্যভাবে দেখতো, বুঝছিস? যে স্যার ওদের হয়তো বা স্যারের সাথে যোগাযোগ করতে বলতো। স্যারে বলছে যে যেহেতু ম্যাক্সিমামের হয়েছে, এই তোর গ্রুপে দেখি সেটা স্যার বলছে যে ম্যাক্সিমাম হলে সমস্যা নেই। আর ওই যে ডেট অফ বার্থডেটা ওটা কোনো না তোর, এটা তো শোন ডেট এটা হাসান একটা চুপ করে আমি বলি। ডেট অফ বার্থ ওটা তোর মনে করে এটা তো শুধু এই ওয়েবারের জন্য, তুই যে ইসের জন্য পূরণ করতেছিস, কিন্তু তোর ওইটা এমনি সে ওই যে ভার্সিটিতে তোদের কাগজপত্র দিচ্ছিস ওইখানে সব ঠিক আছে, বুঝছিস? এটা অনলাইনে এরা ভুল করছে, এটা পরে ঠিক করা যাবে। ওটা কোনো আরে হাসান, তোর কথা বোঝা যায় না রে ভাই। ফর্ম পূরণ করতে হবে এই সেমিস্টারে। যদি পূরণ করতে হয় তা তো মিডের আগে টিউশন ফি দেওয়ার আগে, তখন ওই যদি পূরণ করতে হয় সারা বলে দিবেন। মানে তুই কি মানে করছিস নাকি করিস না এরকম? এই যে কালকে মাদ্রাসা যেটা দেশে ওটা তো করছি, কিন্তু তোর আর তো কোনোটা দিনই এখনো স্যারে। যদি স্যারে দেয় তাহলে করবো। স্যার কি দিচ্ছে কালকে? গ্রুপে তো সবাই করছে, ফর্ম পূরণ তুই করিসনি? না কি না তো আর ভাই গ্রুপে দেখ মাদ্রাসার একটা দিছে না, আর কি দিছে? এক্সট্রার জন্য একটা দিছে, ফর্ম দিছে, তুই ওইটা পূরণ করছিস? কালকে মাদ্রাসার গ্রুপে দিছে, তুই এটা পূরণ করিসনি? না তো